সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। বেনজির আজিজ ইস্যুকে কেন্দ্র করে সরকার পতনের আন্দোলনে বিএনপি জামায়াতের নতুন কৌশল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব, বাংলাদেশ থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দেওয়া সদস্যদের নিয়ে ডয়েচে ভেলে নির্যাতনকারীরা জাতিসংঘের শান্তিরক্ষী শিরোনামে প্রচারিত ডকুমেন্টারির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং সাবেক পুলিশ প্রধানের সম্পদ জব্দে আদালতের আদেশকে বর্তমান সরকারের সময়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বড় প্রকাশ হিসেবে দেখছে বিএনপি। দলটির নেতারা বলছেন, এই দুইজন সরকারের ছত্রছায়ায় ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করছেন। ঘটনাক্রমে এগুলো এখন সামনে আসছে। অন্যদিকে ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম ১৩ মে ভারতের কলকাতায় খুন হন। ঘটনা তদন্ত সূত্রে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, সীমান্তে অবৈধ ব্যবসা, পাচার ও সোনা চোরাকারবারি চক্রের সঙ্গে দ্বন্দ্বের জেরে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়। খুনের সঙ্গে জড়িত সন্দেহে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে নানা পর্যায়ে অপরাধের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অতীতে তাদের অনেকে খুনের ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দীর্ঘ সময় কারাবন্দী ছিলেন। এই সরকারের সময়ে ছাড়া পেয়ে কেউ কেউ সরকারি দলে যোগ দেন। বিএনপির নীতি নির্ধারণী নেতারা এই ৩ ঘটনাকে বর্তমান সরকারের সময়ে অরাজকতাপূর্ণ পরিস্থিতির বহিঃপ্রকাশ বলেও মনে করছেন। তারা বলছেন, সাবেক সেনাপ্রধান এবং পুলিশ প্রধান যে সরকারের ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার করে কী ধরনের ভূমিকা রেখেছেন তা সবাই জানতেন। আন্তর্জাতিক গণমাধ্যমে তা প্রকাশিত হয়েছে। যদিও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জন বা তার সম্পদ জব্দ করতে এখন আদালতের যে নির্দেশ, সেটি কতটুকু এগোবে তা নিয়ে বিএনপির নেতাদের মধ্যে সংশয় আছে। তারা বলছেন, এই দুইজন যা করেছেন তা সরকারের ছত্রছায়ায়। এখন তাদের বিষয়ে সরকার বৈরী বা কঠোরতা দেখাতে গেলে দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপর এর একটি বড় প্রভাব পড়বে। সেই ঝুঁকি হয়তো সরকার নেবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, আজিজ আহমেদ বা বেনজির আহমেদ থেকে সরকারের প্রাপ্তি রয়েছে, সেজন্য সরকার তাদের ধরাছোঁয়ার বাইরে রেখেছে। এখন সিরিয়াসলি নিষ্ঠার সঙ্গে তাকে বেনজির আইনের আওতায় আনবে। সরকারের তো সেই নৈতিক জায়গায় যাওয়া সম্ভব নয়, কারণ তারাই তো এদের কাছ থেকে অনৈতিক সুবিধাগুলো নিয়ে ক্ষমতা কুক্ষিগত করেছে। এখন তাদের বিপদে খড়গ হয়ে দাঁড়াবে, এটা বিশ্বাস করার কারণ নেই। এখন সরকার কি আচরণ করবে সেটি দেখার বিষয়। তবে এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও কর্মীদের ভিন্ন মত আছে। তাদের অনেকে মনে করেন, এই ধরনের অপরাধ ধামাচাপা দেওয়া বা এড়ানোর চেষ্টা একটা ঝুঁকি আছে। এতে আন্তর্জাতিক গোষ্ঠীর একটি অংশ থেকে সরকার আরও চাপে পড়বে, আরও বিশ্বাসযোগ্যতা হারাবে। নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার পেছনে রাজনৈতিক বার্তা আছে। এই বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু প্রথম আলোকে বলেন, আমি মনে করি সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা ভিন্ন বার্তা আছে। তা হচ্ছে, বাংলাদেশের বিষয়ে তারা যুক্তরাষ্ট্র অবস্থান বদলায়নি। আবার এই নিষেধাজ্ঞার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের অবনতি ঘটানোর প্রশ্নে প্রাতিষ্ঠানিক সংকেতকেও দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকার একটি আদালত পুলিশ সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও মেয়ের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ, ক্রোক একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ ফ্রিজ করে রাখার নির্দেশ দেন। আইজিপি হওয়ার আগে বেনজির ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও র্যাবের মহাপরিচালক ছিলেন। তিনি সহ র্যাবের ৭ কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ৭ জনের উপর যুক্তরাষ্ট্র যখন এই নিষেধাজ্ঞা দেয় তখন পুলিশের আইজিপি ছিলেন বেনজির।
অন্যদিকে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে গত সোমবার সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আজিজ আহমেদ 2018 সালের 15 জুন থেকে 2021 সালের 23 জুন পর্যন্ত সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে। বিএনপি সহ বিরোধী দলগুলো মূলত প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী ও পুলিশের উপর আস্থাশীল থাকার আকুতি প্রকাশ করে আসছে। সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাকে দেশের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। তিনি এর জন্য সরকারকে দায়ী করে বলেছেন, তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টার কারণে এই ঘটনা ঘটেছে। সরকার বিরোধী রাজনৈতিক কর্মীরা মনে করছেন, পুলিশ প্রধানের পর এখন সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞার মধ্য দিয়ে সারা বিশ্বে বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান সম্পর্কে নেতিবাচক বার্তা যাবে। একই সঙ্গে বাংলাদেশের ক্ষমতাসীন দল ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং নানা ধরনের অপরাধের সম্পৃক্ততার বিষয়টি সামনের দিকে আরও বড় করে আসবে। গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনেদ সাকি প্রথম আলোকে বলেন, সরকার দেশে ভোট ছাড়া ক্ষমতা কুক্ষিগত করার যে রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করেছে, তাতে সাবেক সেনাপ্রধান ও সাবেক পুলিশ প্রধান, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতাদের অবাধে দুর্নীতির সুযোগ করে দিয়েছে। তার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। ভোটাধিকারের ভোটাধিকারের সংগ্রামে জয়ী হয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়া ছাড়া এই অবস্থা বদলানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশ থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দেওয়া সদস্যদের নিয়ে ডয়চে ভেলে নির্যাতনকারীরা জাতিসংঘের শান্তিরক্ষী শিরোনামে প্রচারিত ডকুমেন্টারি প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার 25 মে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি সম্প্রতি ডয়চে ভেলে কর্তৃক নির্যাতনকারীরা জাতিসংঘের শান্তিরক্ষী শিরোনামে প্রচারিত ডকুমেন্টারি বা তথ্যচিত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের নিয়ে একটি বিভ্রান্তিমূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়। শান্তিরক্ষী নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের কঠোর নির্বাচন এবং যাচাইকরণ প্রক্রিয়া অনুসরণপূর্বক সবসময় সবচেয়ে যোগ্য এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাইকৃত সেনা সদস্যদের মোতায়েন নিশ্চিত করে। সর্বদা এই প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী নির্বাচন উচ্চমানের আচরণবিধি ও পেশাগত দক্ষতার দায়বদ্ধতা প্রমাণ করেছে। কিন্তু ডকুমেন্টারিতে উপস্থাপিত অভিযোগের বিষয়ে ডয়চে ভেলে বাংলাদেশের সেনাবাহিনীর কাছ থেকে কোনো মন্তব্য গ্রহণ করেনি। পক্ষপাতমূলক একপেশে এই প্রতিবেদনের লক্ষ্য ও উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ। ডকুমেন্টারিতে অপ্রাসঙ্গিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর ভিডিও ফুটেজ ব্যবহার করে অপর একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানহানি করা এর মূল অভিপ্রায় ছিল বলে প্রতীয়মান। এটি সম্পূর্ণরূপে একটি পক্ষপাতদুষ্ট অভিপ্রায় যা ডকুমেন্টারি বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বিনষ্ট করে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণে এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর 131 জন বীর সেনানী সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করেছেন এবং 239 জন আহত হন। জাতিসংঘের পতাকা সমুন্নত রাখার চেষ্টা একটি বিরল উদাহরণ। এছাড়াও বিগত 3 দশকে জাতিসংঘের অধীনে দায়িত্ব পালনকালে বাংলাদেশের সেনাবাহিনী শান্তিরক্ষীরা কোনো রূপ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ মুক্ত, যা একটি দৃষ্টান্তমূলক অর্জন। উপর্যুক্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক শান্তিরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে গণমাধ্যমসমূহের ন্যায্য ও ভারসাম্যপূর্ণ প্রতিবেদনের নীতি মেনে চলার অত্যন্ত প্রয়োজনীয়তা। অন্যথায় বিভ্রান্তিমূলক প্রতিবেদন উপস্থাপন এবং সংবাদ প্রচার বিশ্বব্যাপী শান্তিরক্ষী বাহিনীর বিশ্বাসযোগ্যতা